আচ্ছা, চিঠি লেখা শব্দটা শুনলে কি মনে হয় এটা পুরনো দিনের ব্যাপার? না, একদমই না। আজকের এই আলোচনায় আমরা দেখব এই ডিজিটাল যুগেও একটা ভালোভাবে লেখা চিঠি ঠিক কতটা শক্তিশালী হতে পারে আর কিভাবে যোগাযোগের পুরো ধরনটাই পাল্টে দিতে পারে। দেখুন, আমরা তো এখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চটজলদি কথা সেরে নিই, তাই না? যেমন, কিরে, পরে ফ্রি আছিস? কিন্তু একবার ভাবুন তো, চাকরির আবেদনের সময় কি এই একই ভাষা চলবে? মোটেই না। আর ঠিক এখানেই কিন্তু আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক লেখার আসল পার্থক্যটা চোখে পড়ে। বেশ, তাহলে চলুন বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের বুঝতে হবে যে চিঠি মূলত দুই ধরনের হয়, আর কোনটা কখন কাজে লাগে সেটাও জানা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা খুব সহজ। আনুষ্ঠানিক চিঠি মানে হলো যেখানে কিছু নিয়মকানুন মেনে চলতেই হবে, কারণ এটা তো পেশাগত ব্যাপার। আর অন্যদিকে অনানুষ্ঠানিক চিঠি হলো একদম বন্ধুর সাথে আড্ডা দেওয়ার মতো, মন খুলে কথা বলা, যেখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে চলুন আমরা শুরু করি আনুষ্ঠানিক চিঠি দিয়ে। বিশ্বাস করুন, এর গঠনটা একবার মাথায় ঢুকে গেলে বাকিটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। আর এর জন্য কিন্তু কোনো বিখ্যাত লেখক হওয়ার দরকার নেই, শুধু একটা সহজ স্পষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট মাথায় রাখলেই চলে। তো কি সেই ব্লুপ্রিন্ট? এই যে দেখুন, এখানে যে ধাপগুলো দেওয়া আছে, এটাই হলো একটা আনুষ্ঠানিক চিঠির মূল ভিত্তি। মানে প্রেরকের ঠিকানা থেকে শুরু করে একেবারে শেষে নিজের নাম পর্যন্ত। এই ক্রমটা কিন্তু একদম গুলিয়ে ফেলে চলবে না। বিশেষ করে পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিই। সেটা হলো বিষয় বা সাবজেক্ট লাইন নিয়ে। দেখুন, এখানে বলা হয়েছে বিষয়টা হতে হবে ছোট কিন্তু কাজের। মানে এক লাইনেই যেন পাঠক বুঝে যায় যে চিঠিটা ঠিক কী নিয়ে লেখা হয়েছে। ওকে, ফরম্যাটের আলোচনা তো হলো। এবার আসা যাক চিঠির একেবারে হার্ট বা মূল অংশে। চলুন দেখি এই সবচেয়ে জরুরি অংশটা কিভাবে সাজাতে হয়। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্যারাগ্রাফে শুধু বলতে হবে লেখার কারণটা কি। দ্বিতীয়টায় আসবে বিস্তারিত আলোচনা, মানে সমস্যাটা ঠিক কী। আর শেষে একদম পরিষ্কার করে বলতে হবে যে কী সমাধান বা পদক্ষেপ চাওয়া হচ্ছে। ব্যাস, এই ৩ ধাপেই চিঠির মূল অংশ তৈরি। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। ধরা যাক একটা অভিযোগপত্র লেখা হচ্ছে। এর প্রথম অনুচ্ছেদটা দেখুন। কোনো রকম ভূমিকা না করে একদম সরাসরি মূল সমস্যাটা তুলে ধরা হয়েছে। এরপর আসছে দ্বিতীয় অনুচ্ছেদ। এখানে দেখুন সমস্যাটার কারণে ঠিক কি হচ্ছে সেই বিস্তারিত তথ্যটা দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে ১ সপ্তাহ ধরে ময়লা পরিষ্কার না হওয়ায় কি অসুবিধা হচ্ছে। এতে অভিযোগটা আরও জোরালো হয়। আর সবশেষে তৃতীয় অনুচ্ছেদে একদম বিনীতভাবে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে কি করা উচিত। দেখুন, এখানে কিন্তু কোনো দাবি করা হচ্ছে না, বরং একটা সম্মানজনক অনুরোধ করা হচ্ছে। এই টোনটা খুব জরুরি। তো আনুষ্ঠানিক চিঠির কঠিন নিয়মকানুনের জগৎ থেকে বেরিয়ে এবার একটু সহজ দিকে যাওয়া যাক। হ্যাঁ, এবার আমরা দেখব অনানুষ্ঠানিক চিঠি, যেটা লেখা অনেক বেশি মজার আর সহজ। এই তুলনাটা একবার দেখুন, পার্থক্যটা কি চোখে পড়ছে? বাঁ দিকে আনুষ্ঠানিক চিঠির লম্বা তালিকা, আর ডান দিকে অনানুষ্ঠানিক চিঠির একদম ছোট ফরম্যাট। এখানে প্রাপকের ঠিকানা লাগে না, বিষয় লেখারও কোনো দরকার নেই। কারণটা তো সহজ, বন্ধুর কাছে কি আর বিষয় লিখে চিঠি পাঠানো যায়, তাই না? অনানুষ্ঠানিক চিঠি লেখার একটা ছোট্ট কিন্তু দারুণ কৌশল আছে। সেটা হলো শুরুতেই কিছু বাধাগতের মতো লাইন ব্যবহার করা। যেমন, আশা করি ভালো আছিস। এতে কি হয় জানেন? চিঠিটা অনেক বেশি আন্তরিক হয়ে ওঠে, মনে হয় যেন সামনাসামনি বসেই কথা হচ্ছে। বেশ, এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন এবার পুরো আলোচনাটা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো এক জায়গায় করে নেওয়া যাক। বলতে পারেন এটা হলো চিঠি লেখার একটা টুলকিট। এখানে যে পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু শুধু মনে রাখার জন্য না, এগুলোকে কাজে লাগাতে হবে। মানে বারবার অনুশীলন করতে হবে। পড়াশোনা হোক বা কর্মক্ষেত্র, এই নিয়মগুলো মেনে চললে যে কোনো চিঠি খুব প্রভাবী হয়ে উঠবে আর বার্তাটাও ঠিকঠাকভাবে পৌঁছাবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ইনস্ট্যান্ট মেসেজের যুগে আমরা বাস করছি, এখানে একটা যত্ন করে লেখা চিঠি কি এখনও আগের মতোই শক্তিশালী নয়? একটু ভেবে দেখবেন। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।